দেখো, আগের দিনের ক্লাসগুলিতে আমি বলেছিলাম যে ইংল্যান্ড কীভাবে ভারতের ওপর কিন্তু তাদের যে ক্ষমতা, তাদের যে শাসন সেটা কায়েম করছে। এটাও দেখিয়েছিলাম আমি যে ইংল্যান্ড যে সরাসরি ভারতে এসে সেই ভারত দখল করছে এরকম নয়, একটি কোম্পানি করেছিল। আজকের ক্লাসে দেখব যে কোম্পানি, আমরা আগের ক্লাসে দেখেছি যে কোম্পানি কিভাবে ভারতের ওপর ধীরে ধীরে তাদের ক্ষমতা করায়ত্ত করলো, সেটা দেখেছি কখনো যুদ্ধের মাধ্যমে, কখনো কূটনীতির মাধ্যমে। কূটনীতি বলতে গেলে সেই অধীনতামূলক মিত্রতা নীতি কিংবা সত্যবিলোপ নীতি, এসব নীতির মাধ্যমে বা কখনো যুদ্ধের মাধ্যমে কিন্তু তারা ভারতের ওপর শাসন কায়েম করছে। তারা বলতে কারা? তারা বলতে এখানে কিন্তু ইংল্যান্ড নয়, ইংল্যান্ডেরই একটি কোম্পানি, তার নাম হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আজকের ক্লাসে আমরা দেখব যে এই আগের দিন ক্লাসে আমরা দেখেছি এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে কাজটা করলো, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা দেখব যে এক সময় এই যে ভারতের ওপর তাদের একটা যে সাম্রাজ্য গড়ে তোলার যে ব্যাপার, কোম্পানি যে একটি ভারতের ওপর সাম্রাজ্য গড়ে তুলেছিল, আজকের ক্লাসে সেটা দেখব যে এই কোম্পানির কাছ থেকে কিভাবে পরবর্তীকালে ইংল্যান্ড কিন্তু ভারতের যে শাসনভার সেটা কিন্তু নিয়ে নিয়েছিল, ঠিক আছে। অর্থাৎ কাজ করলো কিন্তু ইংল্যান্ডের একটি ছোট্ট কোম্পানি, ঠিক আছে। পরবর্তীকালে ইংল্যান্ড কিন্তু এই কোম্পানির হাত থেকে ভারতের যে শাসনভার সেটা কিন্তু তুলে নেবে। এখনও পর্যন্ত আমরা যেটা জানি যে কোম্পানি ভারতের ওপর তাদের যে শাসন সেটা কায়েম করে ফেলেছে। ভারতের বলতে গেলে প্রথমে শুরু করেছিল বাংলায়, তারপর ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে শুরু করেছে, ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত ভারতের ওপর যে শাসন কায়েম করার যে ব্যাপার সেটা করেছে ইংল্যান্ডের একটি কোম্পানি। এখনও কিন্তু ইংল্যান্ডের সরাসরি হাত আসেনি। আজকের ক্লাসে আমরা দেখব যে একসময় এই কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার ইংল্যান্ড কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। যারা ইতিহাস সেরকম পড়েনি তারা কিন্তু এটাই জানে যে ইংল্যান্ড কোনো এক সময় ভারতে এসেছিল, ভারতে যুদ্ধ করেছিল, দিয়ে ভারতকে মানে পরাধীন করেছিল, ঠিক আছে। তারপরে ভারতের উপর তাদের শাসন কায়েম করেছিল বা ভারতকে উপনিবেশ করে তুলেছিল। কিন্তু যারা ইতিহাস পড়বে তারা বুঝতে পারবে যে এতটা ইজি ছিল না। প্রথমে একটি কোম্পানি আসে, সেই কোম্পানি ভারতের সাম্রাজ্য গড়ে তুলেছিল এবং এক সময় সেই কোম্পানির হাত থেকেই ইংল্যান্ড কিন্তু নিয়ে নিয়েছিল। আজকের ক্লাসে সেগুলোই দেখব, চলো, যে কীভাবে ধীরে ধীরে হয়েছিল। দেখো, একে হয়তো চেনো না, ঠিক আছে। এর নাম হচ্ছে কুইন এলিজাবেথ ওয়ান। তৎকালীন সময়ে বলতে গেলে 1600 খ্রিস্টাব্দে যখন চলছে, তৎকালীন সময়ে ইংল্যান্ড সরকারের যিনি প্রধান ছিলেন, ঠিক আছে, ইংল্যান্ডের যিনি হেড ছিলেন তার নাম হচ্ছে কুইন এলিজাবেথ ওয়ান। আমি ছবিও দিয়ে দিয়েছি, দেখো। এই কুইন এলিজাবেথ ওয়ানের কাছ থেকেই এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কিন্তু পারমিশন নিয়ে, ঠিক আছে, এর কাছে কিন্তু আইনিভাবে পারমিশন নিয়ে ভারতে প্রবেশ করেছিল জাস্ট ব্যবসা বাণিজ্য করার জন্য। তখনও কিন্তু এদের কোনো টার্গেট ছিল না বা এদের কোনো ইচ্ছা ছিল না, বা এরা জানতো না যে ভারতে তারা এত বড় সাম্রাজ্য গড়ে তুলতে পারবে। তখন পর্যন্ত ধারণা একটিই ছিল যে ভারতে এসে তারা ব্যবসা বাণিজ্য করবে, ব্যাস। তাই জন্য কী করলো, এই একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথ ওয়ান, তার কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু কাজ শুরু করলো, ঠিক আছে। দেখো, এবং আমরা আগের দিন দেখেছি যে এই কোম্পানি পরপর দুটি বড় বড় যুদ্ধ জয়লাভ করবে, ঠিক আছে। পরপর দুটি বড় বড় যুদ্ধে কিন্তু জয়ী হবে। তারপরেই কিন্তু তার ক্ষমতার যে ভিত্তি সেটি কিন্তু বাংলায় প্রতিষ্ঠিত হবে। চলো, কোন দুটি যুদ্ধ আমরা আগের দিন দেখেছি যে পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে, সেটি কিন্তু ইংল্যান্ড জয়লাভ করেছিল সেটিতে, ঠিক আছে। ইংল্যান্ড বললে চলবে না, এখানে বলতে হবে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। কাজটি করেছিল এই কোম্পানি। শুধু 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধ সেটিই নয়। আচ্ছা, বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, ভালোই। অনেক বৃষ্টি হচ্ছে, আমি ভাবছি হয়তো শোনা যাচ্ছে না, যাই হোক। সো এই যে কোম্পানি শুধু যে 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধে জয়লাভ করেছিল নয়, তারপরে কিন্তু আরও একটি বড় যুদ্ধ সেটিতেও জয়লাভ করেছিল, যার নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। এগুলো কিন্তু আগের দিন আলোচনা করেছি। পরপর এই দুটি যুদ্ধে জয়লাভের ফলে বাংলায় কিন্তু তাদের ক্ষমতা সেটা প্রতিষ্ঠিত হয়। তাদের বলতে কাদের ক্ষমতা? যদি ইংল্যান্ডের বলি তাহলে ভুল হবে না, কিন্তু ইংল্যান্ডের না বলাই ভালো। কিন্তু এখন পর্যন্ত কেন না বলো, এখন পর্যন্ত ইংল্যান্ড কিন্তু সরাসরি হাত দেয়নি। এখন ইংল্যান্ডের সেই ছোট্ট একটি কোম্পানি সেই কিন্তু চালাচ্ছে এগুলো, ঠিক আছে। সো পরপর দুটি যুদ্ধে জয়লাভের ফলে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এগুলো আগের দিন হয়েছে। এবার দেখো, আমরা এটি যে আগের দিন দেখেছিলাম যে এই যে বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে কোম্পানি কিন্তু দেওয়ানি লাভের অধিকার পেয়েছিল,
দেওয়ানি লাভ করেছিল, অর্থাৎ রাজস্ব আদায়ের যে অধিকার, দেওয়ানি অর্থাৎ রাজস্ব, ঠিক আছে, এই রাজস্ব আদায়ের অধিকার কিন্তু কোম্পানি পেয়েছিল। বলা বাহুল্য শুধু রাজস্ব আদায়ের পর যে অনেক টাকা পয়সা লাভ করেছিল, অনেক সম্পদ লাভ করেছিল সেটা নয়, প্রথম যে যুদ্ধ 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধ, সেই যুদ্ধে জয়লাভ করার পরেও কিন্তু তারা অনেক কিন্তু টাকা সেই নবাবের কাছ থেকে আদায় করেছিল, ঠিক আছে। সো এটা তোমরা ভাবতে পারো যে টাকা সম্পদ নেওয়ার যে ব্যাপার, ঠিক আছে, সম্পদ আরোহণ যেটা, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল 1757 খ্রিস্টাব্দ থেকেই। তাই দেখবে একটি কথা আছে যে পলাশির লুণ্ঠন বলে একটা শব্দ পাওয়া যায় ইতিহাসে। এই পলাশির যুদ্ধের পরে কিন্তু ইংরেজ বলতে গেলে এই যে কোম্পানি অনেক উপঢৌকন সহ অনেক টাকা পয়সা কিন্তু আত্মসাৎ করেছিল, ঠিক আছে। তাই এই যে আত্মসাৎ করার ব্যাপার যেটি পলাশির যুদ্ধের পরে হয়েছিল, এই ঘটনাটিকে বলা হয় পলাশির লুণ্ঠন, ঠিক আছে। এরপরেও কিন্তু তারা থেমে থাকেনি। বক্সারের যুদ্ধে জয়লাভের পরে তারা কিন্তু দেওয়ানি লাভের অধিকার পেয়ে গেল, মানে আরও বড় অধিকার পেয়ে গেল। বুঝতে পারছো? তাহলে সম্পদ যে আরোহণের যে ব্যাপার সেটা কিন্তু আরও বেড়ে যাবে, তাদের টাকা পয়সার আরও বেড়ে যাবে, ঠিক আছে। দেখো এই যে টাকা পয়সা তারা পাচ্ছে, হ্যাঁ, এই যে টাকা পয়সা তারা পাচ্ছে, তারা কিন্তু সেটিকে দেখো, এই দেখো এখানে এখানে আমি ছবি দিয়েছি যে এখানে বাংলা, বিহার, উড়িষ্যার যে দেওয়ানি লাভের অধিকার তারা পাচ্ছে। কারা পাচ্ছে? কোম্পানি। এখান থেকে যে রাজস্ব আদায় হচ্ছে, যে সম্পদ আরোহণ হচ্ছে, সেটা কোম্পানি কি করছে? কোম্পানি কিন্তু তার যে শেয়ার হোল্ডার তাদেরকে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। তারা কোথায় বসে আছে? তারা বসে আছে ইংল্যান্ডে, ঠিক আছে। তাহলে ভারত থেকে এই যে টাকা পয়সা তারা আরোহণ করছে, ঠিক আছে, এই টাকা পয়সা তারা কিন্তু পাঠিয়ে দিচ্ছে ইংল্যান্ডে। দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি যে এই যে তারা টাকা পয়সা আদায় করছে, এই যে তারা সম্পদ আরোহণ করছে, তারা কিন্তু সেটিকে পাঠিয়ে দিচ্ছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে এরকম বারবার বারবার পাঠানোর ফলে ভারতে কি হয়েছিল, বিশেষ করে বাংলায় কিন্তু একসময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যেটা আমি আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম। 1770 খ্রিস্টাব্দে, 1770 খ্রিস্টাব্দে মানে একটু কানেকশন তৈরি করো, 1770 মানে তখন কিন্তু বক্সারের যুদ্ধ হয়ে গেছে, আর দেওয়ানি লাভের যে অধিকার সেটাও কিন্তু পেয়ে গেছে। বুঝতে পারছো যে দেওয়ানি লাভের যে অধিকার, রাজস্ব আদায়ের যে অধিকার, সেটি পেয়েছিল 1765 খ্রিস্টাব্দে। বুঝতে পারছো? এই তারপরে কিন্তু তারা এত আরোহণ করে সম্পদ। দেখো যদি শোষণ অতিরিক্ত বেড়ে যায় তাহলে তো মানুষের অবস্থা ভালো থাকবে না, ঠিক আছে। তো 1765 খ্রিস্টাব্দের পরে তাদের যে শোষণ সেটা কিন্তু অনেক বেড়ে গেছিলো, যার ফলে 1770 খ্রিস্টাব্দে কিন্তু দেখা যায় বাংলায় দুর্ভিক্ষ, ঠিক আছে। এটা কি বলা হয়? 76-এর মন্বন্তর। দেখতে পাচ্ছ ছবিতে যে মানুষের অবস্থা কীরকম হয়ে যাচ্ছে না খেতে পেয়ে, ঠিক আছে, না খেয়ে মানুষের শরীরের অবস্থা এরকম। কারণ উৎপাদন যা হতো, ঠিক আছে, সেগুলো রাজস্ব হিসেবে তারা সবগুলোই নিয়ে চলে যেত। এদের কাছে খাওয়ার মতো সেরকম কিছুই থাকতো না, আর দিনের পর দিন এভাবে না খেয়ে থেকে দেখা দিয়েছিল দুর্ভিক্ষ। চলো, আশা করি এটা বুঝতে পারলে। দেখো এবার আমরা দেখব যে এই যে কোম্পানি ভারতের সাম্রাজ্য গড়ে তুলল, এই কোম্পানির উপর কিন্তু ইংল্যান্ডের যে সরকার সে কিন্তু এবার নজরদারি শুরু করবে, ঠিক আছে। সে কিন্তু নজরদারি শুরু করবে যে যে কোম্পানি ভারতে গিয়ে কি করছে, সে কীরকম ক্রিয়াকলাপ করছে, সেগুলোর উপর কিন্তু নজরদারি শুরু করবে। দেখো ইংল্যান্ড থেকে রেগুলেটিং অ্যাক্ট শুরু হয় 1773 খ্রিস্টাব্দে। সালটি মনে রাখবে, ঠিক আছে। আর বাকি যেগুলো এই অ্যাক্ট থেকে বা এই আইন থেকে মনে রাখা দরকার সেগুলো কিন্তু বলে দেবো আমি, অসুবিধা নেই। হেডিংটা মনে রাখবে, রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে হয়েছিল। দেখো এখানে কি হয়েছিল, এখানে দেখো এইখানে কোম্পানির কাজকর্মের উপর নজরদারি করার জন্য কোর্ট অফ ডিরেক্টরস গঠন করা হয়, ঠিক আছে। কোর্ট অফ ডিরেক্টরস গঠন করা হয় কোম্পানির কাজকর্মের উপর নজরদারি করার জন্য। দেখো কোম্পানিকে পাঠিয়েছে ইংল্যান্ড, ঠিক আছে। ইংল্যান্ডের কাছ থেকে পারমিশন নিয়ে কোম্পানি কিন্তু ভারতে ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু একদম যে ইংল্যান্ড ছেড়ে দিয়েছিল যে যা ইচ্ছে তাই করো সেরকম নয় কিন্তু। দেখো এবার আইন তৈরি হবে বিভিন্ন, সেই আইনের মাধ্যমে কোম্পানিকে কিন্তু নিয়ন্ত্রণ করা শুরু হবে। দেখো সো প্রথম যে আইন সেটি হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। সেখানে কি হয়েছিল দেখো, প্রথমেই যেটা বলা হয়েছে যে এই আইনের মাধ্যমে কোম্পানির কাজকর্মের উপর নজরদারি করার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছিল, তার নাম হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস গঠন করা হয়, ঠিক আছে। জাস্ট এটি জেনে রাখো, এটি ইম্পর্টেন্ট নয় তাই আমি কেটে দিয়েছি, ঠিক আছে। তাহলে নজরদারির জন্য এটা শুরু হয়েছিল। আরও বিভিন্ন কাজকর্ম এখানে হয়েছিল। এখানে আরও বলা হয়েছে দেখো যে এইখানে যে বাংলার যে গভর্নর আগে ছিল, সেই বাংলার গভর্নরের কিন্তু নতুন নাম হয়ে যায়, তার যে ডেজিগনেশন, তার যে পদ, সেই পদের কিন্তু নতুন নাম হয়। সেই পদটির নাম হয়ে যায়, আগে ছিল বাংলার গভর্নর, এখন হয়ে যায় বাংলার গভর্নর জেনারেল, ঠিক আছে। আগে জাস্ট বাংলার গভর্নর ছিল, শুধু গভর্নর ছিল, এখন হয়ে যায় গভর্নর জেনারেল। এই আইনের মাধ্যমে তার পদ, সেই পদের কিন্তু উন্নতি করা হয়। কার পদ? এখানে এখানে সে এই যে কোম্পানি, সেই কোম্পানির যে হেড তাকে গভর্নর বলা হতো, ঠিক আছে।
এই হেডের কিন্তু পদের পরিবর্তন করা হয়, আগে গভর্নরই ছিল, এখন গভর্নর জেনারেল পদে কিন্তু উন্নীত হয়, যেটা বলা আছে, ঠিক আছে। এবং একই সঙ্গে এই যে গভর্নর জেনারেল, এটি বাংলাতে ছিল এবং আরও জায়গাতে ছিল, যেমন মাদ্রাজে ছিল, ঠিক আছে, সেখানে ছিল। কিন্তু উল্লেখের কথা যেটা, সেটা হচ্ছে যে এই বাংলার গভর্নরের ক্ষমতা কিন্তু বেশি ছিল। অন্যান্য যে প্রেসিডেন্সি ছিল সেখানকার তুলনায় এই বাংলার প্রেসিডেন্সির যে গভর্নর ছিলেন, গভর্নর জেনারেল যিনি ছিলেন, তার কিন্তু ক্ষমতা বেশি ছিল। তাকে বেশি ক্ষমতা দেওয়া হয় এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। দেখো, তারপরে দেখো, এখানে মনে রাখতে হবে যে এই যে একটু আগে আমরা দেখলাম যে বাংলার আগে যে গভর্নর, তার পদের নতুন নাম হয়ে যায়। নামটি কি পদের? গভর্নর জেনারেল। আগে ছিল শুধু গভর্নর, এখন হয়ে যায় গভর্নর জেনারেল। তাই এখানে একটি প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায় যে তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো, গভর্নর জেনারেল যেটা লেখা আছে এখানে, সেই পদটি কিন্তু নতুন, ঠিক আছে। তাই এখানে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। লিখে দিয়েছি আমি, ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। এটি কিন্তু মনে রাখতে হবে, তাই আমি কিন্তু এটাকে বোল্ড করে দিয়েছি এবং ভালো করে লিখে দিয়েছি। দেখো, এবং এই আইনের মাধ্যমে কি হয়, এই আইনের মাধ্যমে কলকাতায় কিন্তু সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা করা হয়, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে? এটি হয়েছিল 1774 খ্রিস্টাব্দে হয়েছিল। রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দের মাধ্যমে কী করা হয়েছিল? কলকাতায় একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1774 খ্রিস্টাব্দে। এই যে কোর্ট, এই কোর্টের সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এটিও ইম্পর্টেন্ট হয়ে যায়। প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে, মনে রাখবে, ঠিক আছে। তাহলে এই যে রেগুলেটিং অ্যাক্ট নিয়ে আমরা বললাম, যেটি কী কারণে করা হয়েছিল? কোম্পানির কাজকর্মের উপর নজরদারি করার জন্য শুরু হয়েছিল, ঠিক আছে। ইংল্যান্ড থেকে শুরু করা হয়েছিল। সো এখান থেকে তোমরা দুটি প্রশ্ন করবে। একটি হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। আরেকটি কি আছে এখানে, যে যে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে? 1774 খ্রিস্টাব্দে। আর এই যে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে। বাকিগুলো লিখবে বোঝার জন্য, কিন্তু মুখস্থ করবে এই দুটো লাস্টে যেটা আছে, ঠিক আছে। বারবার মনে রাখার চেষ্টা করবে নিচের দুটো, আমি বোঝানোর জন্য লিখে দিয়েছি, যাই হোক। তারপরে দেখো, এরপরে আসে অন্য একটি আইন। বিভিন্ন আইন আসতে থাকবে, দেখবে, ঠিক আছে। এই আইনে কি হয়? পিটের ভারত শাসন আইন 1784। এই আইনে কি হয়? এই আইনে কোম্পানির কাজকর্মকে, ঠিক আছে, এই আইনের মাধ্যমে কোম্পানির কাজকর্মকে দুই ভাগে ভাগ করা হয়ে যাবে, ঠিক আছে। কারণ এতদিনে ইংল্যান্ডের কাছে খবর চলে গেছে যে কোম্পানি শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করছে না, আরও কিন্তু কাজকর্ম করছে, ঠিক আছে। তাই এখানে কোম্পানির কাজকর্মকে দুই ভাগে ভাগ করা হয়ে যাবে। একটি হয়ে যাবে ব্যবসার দিক থেকে যে কাজকর্ম, ব্যবসায়িক কাজকর্ম। একটি হয়ে যাবে রাজনৈতিক ক্রিয়াকলাপ বা কাজকর্ম। চলো দেখে নিই। দেখো, লেখা আছে এখানে যে কোম্পানির কাজকর্মকে এখানে দুই ভাগে ভাগ করা হয়ে যাবে। একটি হয়ে যাবে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, দেখো ব্যবসা বাণিজ্য লেখা আছে, এবং অন্যটি হয়ে যাবে, দেখো, রাজনৈতিক কাজকর্ম। ব্যবসা বাণিজ্য কাজকর্ম দেখাশোনা করার জন্য, কোম্পানির ব্যবসা বাণিজ্য যে কাজকর্ম, সেটাকে দেখাশোনা করার জন্য তৈরি করা হয়েছিল কোর্ট অফ ডিরেক্টরস। দেখো দেখো লেখা আছে উপরে, ঠিক আছে, যে কোম্পানির ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে ক্রিয়াকলাপ, তার উপর নজরদারি করবে কোর্ট অফ ডিরেক্টরস, একটি সংগঠন। এবং কোম্পানির রাজনৈতিক কাজকর্মের উপর নজরদারি করার জন্য গঠন করা হয় বোর্ড অফ কন্ট্রোল, ঠিক আছে। অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট বোঝার জন্য লিখে নেবে, ঠিক আছে। দেখো, নেক্সট আমরা চলে আসব চার্টার অ্যাক্ট। এই চার্টার অ্যাক্ট কি? দেখো, বিভিন্ন সময়ে কোম্পানিকে, আগেই বলেছি যে কোম্পানি এসেছে ইংল্যান্ডের পারমিশন নিয়ে ভারতে ব্যবসা বাণিজ্য করতে। তাই বিভিন্ন সময়ে এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কোম্পানিকে যে ভারতে যে বাণিজ্য করার যে অধিকার, সেটা কিন্তু দেওয়া হবে, কখনো ছিনিয়ে নেওয়া হবে, এগুলোই চলবে। কিন্তু কখনো অধিকার কমিয়ে দেওয়া হবে, শেষে আমরা দেখব অধিকার পুরো নিয়ে নেওয়া হবে। চলো দেখি, প্রথম চার্টার অ্যাক্ট 1793 খ্রিস্টাব্দে হয়েছিল। এই অ্যাক্টের মাধ্যমে কি হয়েছিল? এই অ্যাক্টের মাধ্যমে কোম্পানির বাংলায় বলি, কোম্পানি ভারতে ব্যবসা বাণিজ্য করার যে অধিকার, ঠিক আছে, কোম্পানির ভারতে ব্যবসা বাণিজ্য করার যে অধিকার, সেই অধিকারটিকে কিন্তু আরও 20 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছিল। দেখো, কোম্পানি এসেছিল ইংল্যান্ডের পারমিশন নিয়ে ভারতে, কিন্তু ইংল্যান্ড তাকে তো একটি সময়সীমা দেবে যে এত টাইম ধরে তুমি ব্যবসা বাণিজ্য করবে, ঠিক আছে। নিশ্চয়ই একটি সময়সীমা থাকবে, যেহেতু পারমিশন নিয়ে এসেছে, সারা জীবনের জন্য তো ছেড়ে দেবে না, ঠিক আছে। সো এই যে তার যে সময়সীমা ছিল, এই সময়সীমাটাকে আরও 20 বছর বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে। যে যাও তুমি আরও 20 বছর ধরে ভারতে ব্যবসা বাণিজ্য করো। কাকে বলা হয় এই কথাটি? এই কথাটি বলা হয় কোম্পানিকে, যে যাও তুমি আরও 20 বছর ধরে ভারতে ব্যবসা বাণিজ্য করো, তোমার মেয়াদ আরও 20 বছর বাড়ানো হলো। কোন অ্যাক্টের মাধ্যমে? চার্টার অ্যাক্টের মাধ্যমে, 1793 খ্রিস্টাব্দে যেটি এসেছিল। দেখো,
এখানে লেখা থাকবে, দেখো এখানে লেখা আছে যে ভারতে কোম্পানির বাণিজ্য করার অধিকার আরও 20 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ কোম্পানি দেখো আরও 20 বছরের জন্য নিশ্চিন্ত হয়ে গেল যে আরও 20 বছর ধরে আমি ভারতে নিশ্চিন্তভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো যে পরবর্তী অ্যাক্ট, ঠিক আছে, পরবর্তী চার্টার অ্যাক্ট কত খ্রিস্টাব্দে আসে বলো, বা কোম্পানির পরে যে আরও মেয়াদ থাকবে কি না, কোম্পানির অধিকার কতটুকু হবে, কোম্পানি এর পরে কী কাজ করবে, আদৌ ভারতে থাকবে কি না, তার ভবিষ্যৎ সেটি নির্ণয় হবে কত খ্রিস্টাব্দের পরে বলো। 20 বছরের জন্য যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই 1793 থেকে 20 বছর আরও, দেখো হিসাব করো তাহলে 1813 খ্রিস্টাব্দে, হ্যাঁ 1813 খ্রিস্টাব্দে কিন্তু আবার নতুন আইন আসবে, যে আইনের মাধ্যমে আবার কিন্তু কোম্পানিকে কিছু অধিকার দেওয়া হবে, বা কোম্পানির কি ভবিষ্যৎ হবে ভারতে সেটি কিন্তু নির্ণয় করা হবে 20 বছর পরে। ঠিক আছে, 20 বছর পর্যন্ত কোম্পানি কিন্তু নিশ্চিন্ত হয়ে গেল। দেখো তাই আবার চার্টার অ্যাক্ট আসছে 1813 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এখানে দেখো আগে কিন্তু কি হতো, এর আগে 1813 খ্রিস্টাব্দের আগে ভারতে ব্যবসা বাণিজ্য করার একমাত্র অধিকার ছিল কোম্পানির। ঠিক আছে, সেই কোম্পানি ছিল ইংল্যান্ডের, কোম্পানি কিন্তু ইংরেজ ছিল। ঠিক আছে, কোম্পানির মালিকে যারা যারা ছিল তারা কিন্তু ইংরেজ ছিল, কিন্তু তবুও ভারতে কিন্তু অন্য কোনো ইংরেজ এসে ব্যবসা বাণিজ্য করতে পারতো না। ঠিক আছে, যে আমরা বলি যে ইংরেজরা করেছে, কিন্তু সমস্ত ইংরেজরা তখন কিন্তু ব্যবসা বাণিজ্য অধিকার পায়নি। এই যে এখন পর্যন্ত 1813 খ্রিস্টাব্দের আগে ইংরেজরা ভারতে ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু ইংরেজরা বলতে গেলে শুধু কোম্পানি করছে। ঠিক আছে, ইংল্যান্ডের আরও যারা ইংরেজ আছে তারা কিন্তু ভারতে এসে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তাদের সেই অধিকারটি নেই, এখন পর্যন্তও নেই। এখন পর্যন্ত মানে মানে আমি এখন যেখানে আছি, ঠিক আছে, 1813 খ্রিস্টাব্দের আগে এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র ইংল্যান্ডের ওই যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারই কিন্তু একমাত্র অধিকার ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য। অন্যান্য ইংরেজ যারা ছিল তাদের কিন্তু অধিকার ছিল না যে তোমরা যাও ভারতে ব্যবসা বাণিজ্য করো, ওদের অধিকার ছিল না। ঠিক আছে, এই যে দেখো এরপরে এই যে চার্টার অ্যাক্ট আসবে 1813 খ্রিস্টাব্দে, এখানে কি করা হবে, এখানে কিন্তু এই যে কোম্পানির যে অধিকার, এই অধিকারটি কিন্তু ছিনিয়ে নেওয়া হবে। আগে একচেটিয়া বাণিজ্যের অধিকার ছিল, একচেটিয়া অর্থাৎ শুধুমাত্র তুমিই ব্যবসা বাণিজ্য করতে পারবে, আর কেউ পারবে না, এরকম একটি ব্যাপার, তাকে বলা হয় একচেটিয়া অধিকার। ঠিক আছে, এই যে চার্টার অ্যাক্ট, এই চার্টার অ্যাক্টের মাধ্যমে বলা হবে যে শুধুমাত্র কোম্পানি নয়, কোম্পানির সঙ্গে আরও যারা ইংরেজ আছে আমাদের ইংল্যান্ডের, তারাও কিন্তু ভারতে ব্যবসা বাণিজ্য করতে পারবে। তাহলে দেখছো যে এখানে কিন্তু কোম্পানির অধিকারটা কিছুটা খর্ব করা হলো, কিছুটা কমিয়ে দেওয়া হলো। যেখানে শুধুমাত্র আগে কোম্পানিই ব্যবসা বাণিজ্য করতে পারতো, সেখানে কিন্তু বলা হচ্ছে যে শুধু কোম্পানি নয়, তোমার অধিকার ওরকম আর থাকবে না একচেটিয়া, এখন থেকে আমাদের বাকি যারা ইংরেজ আছে তারাও কিন্তু ভারতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবে। ঠিক আছে, তাহলে কোম্পানির অধিকার কিছুটা খর্ব করা হলো। কিন্তু একবার ভেবে দেখো যে এতটা যে পরিশ্রম, ভারতে ব্যবসা বাণিজ্য করে তোলা তো এত সহজ নয়। এই যে অধিকারগুলো পেলো, সেগুলো কিন্তু কত কষ্ট করে পেলো বলো তো কোম্পানি। কোম্পানি রাস্তা তৈরি করলো, আর বাকিরা কিন্তু সেই রাস্তায় চলাচল করবে। এবার দেখো, ঠিক আছে, এটি বলা হয়েছে এখানে। দেখো যে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্য করার অধিকার লোপ পায়, ফলে যে কোনো ব্রিটিশ ভারতে বাণিজ্য করার অধিকার পায়। ঠিক আছে, কিন্তু এখানে একটি কথা বলা হবে যে দুটি ক্ষেত্রে কোম্পানিরই শুধু অধিকার ছিল। কোন দুটি ক্ষেত্রে? একটি হয়ে যাবে চায়ের ব্যবসা, এই চায়ের ব্যবসা কিন্তু কোম্পানি ছাড়া কেউ করতে পারবে না। আরেকটি হয়ে যাবে চীনের সঙ্গে ব্যবসা, চীনের সঙ্গে ব্যবসা করার একমাত্র অধিকার কোম্পানির। এই দুটি অধিকার ছাড়া বাকি ক্ষেত্রে কিন্তু শুধু কোম্পানি নয়, ইংল্যান্ডের আরও যারা ইংরেজ আছে তারাও কিন্তু ব্যবসা বাণিজ্য ভারতে করতে পারবে। ঠিক আছে, তো তাহলে দুটির বললাম আমি কোন দুটি, একটি চায়ের ব্যবসা, সেই চায়ের ব্যবসা শুধুমাত্র কোম্পানির অধিকার থাকবে, আর একটি চীনের সঙ্গে ব্যবসা বাকি ইংরেজরা করতে পারবে না, সেটি কিন্তু একমাত্র কোম্পানিই করতে পারবে, ইংল্যান্ডের যে কোম্পানি সেই কোম্পানি করতে পারবে। ঠিক আছে, এবার দেখো, এবার নিশ্চয়ই আবার দেখো 20 বছর পর আসছে, দেখো 1833 খ্রিস্টাব্দে আসছে। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে কিন্তু আবার সেই যে গভর্নর, যে এর আগে আমরা দেখলাম যে 1773 খ্রিস্টাব্দে বাংলার গভর্নরের যে পদ, সেই পদের কিন্তু উন্নত হচ্ছে, সেই পদের কিন্তু যে ডেজিগনেশন সেটা বাড়ানো হচ্ছে। সেখানে কিন্তু বাংলার গভর্নর থেকে গভর্নর জেনারেল পদে কিন্তু উন্নীত হয়েছিলেন। ঠিক আছে, বাংলার গভর্নরের যে পদ সেটি কিন্তু গভর্নর জেনারেল হয়ে গেছিলো। এবার কি দেখো, এবার হয়ে যাবে বাংলার যে গভর্নর জেনারেল, তার পদকে এবার বলা হবে ভারতের গভর্নর জেনারেল, এই আইনের মাধ্যমে। দেখো আমি লিখে দিয়েছি বোল্ড করে একদম, এটা কিন্তু মনে রাখতে হবে। যে এই আইন অনুযায়ী ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিঙ্ক। এর আগে কি ছিল, এর আগে কিন্তু উইলিয়াম বেন্টিংই ছিল ভারতে,
ঠিক আছে? তখন তার কি মানে কি ডেজিগনেশন ছিল? ডেজিগনেশন বলতে গেলে তার পদমর্যাদা কী ছিল তখন? তার পদটির তখন নাম ছিল বাংলার গভর্নর জেনারেল। এই যে চার্টার অ্যাক্ট এলো 1833 খ্রিস্টাব্দে, এই চার্টার অ্যাক্টের পরে বাংলার গভর্নর জেনারেল তার নতুন নাম হয়ে যায় ভারতের গভর্নর জেনারেল। তার যে পদ, তার যে ডেজিগনেশন তার কিন্তু পরিবর্তন করা হয়। ঠিক আছে? সো এইটি লেখা আছে দেখো যে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল পদে উন্নতি হয়। তারপরে লেখা আছে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। এটি মনে রাখতে হবে। দেখো নিচে স্যার আরেকটি ওইটা তো উইলিয়াম হেস্টিংস ছিল। হ্যাঁ? বুঝতে পারলাম না। ওইটা তো উইলিয়াম হেস্টিংস ছিল না প্রথম গভর্নর জেনারেল। হ্যাঁ, গভর্নর জেনারেল হ্যাঁ, হ্যাঁ, ঠিকই কিন্তু উইলিয়াম কি বললে? উইলিয়াম হেস্টিংস নয়, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে? ওয়ারেন হ্যাঁ হ্যাঁ হেস্টিংস। ওইটা ওইটা। হ্যাঁ, মানে প্রথম তার নাম ছিল, প্রথমে শুরু হয়েছিল পদটির নাম ছিল বাংলার গভর্নর। ঠিক আছে? আর হুম। 1773 খ্রিস্টাব্দের যে আইন সেটি এলো, তার সেই আইনে কি করলো? সেই আইনে বলা হচ্ছে যে বাংলার গভর্নরের এখন নতুন নাম হয়ে যাবে বাংলার গভর্নর জেনারেল। ঠিক আছে? তাহলে পদটির নাম এখন পর্যন্ত আছে বাংলার গভর্নর জেনারেল। কিন্তু এই যে চার্টার অ্যাক্ট 1873 খ্রিস্টাব্দে এই আইনটি আসার পরে বাংলার গভর্নর জেনারেল আবার নতুন নাম হয়ে যাবে। সেই নামটি কী হবে? সেই নামটি হয়ে যাবে ভারতের গভর্নর জেনারেল। ঠিক আছে? তাহলে প্রথমে ছিল বাংলার গভর্নর, উন্নত হয়ে গেল বাংলার গভর্নর জেনারেল, আবার উন্নত হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল। তো এই হিসাবে একটি প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায় যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং ছিল। ঠিক আছে? হ্যাঁ। দেখো নিচে লেখা আছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন থেকে আর ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি ইংল্যান্ডের পক্ষ থেকে ভারত শাসন করবে। দেখো এই আইনের মাধ্যমে আরেকটিও কথা বলা হয় যে এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। আগে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে দেখা হতো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু ব্যবসা করবে। ঠিক আছে? কিন্তু এই আইনে বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এখন শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, সে এখন শুধু যে ব্যবসা করছে সেটা নয়। ঠিক আছে? এই অধিকার কিন্তু কেড়ে নেওয়া হয় এবং তাকে বলা হয় যে তুমি ইংল্যান্ডের পক্ষ থেকে ভারতও শাসন করবে এবার। ঠিক আছে? কারণ ইংল্যান্ডের কাছে এতদিনে খবর চলে গেছে যে এই যে আমি কোম্পানিকে পাঠিয়েছিলাম, এই কোম্পানি খুব চতুর চালাক। এই কোম্পানি কি করেছে? এই কোম্পানি শুধুমাত্র ব্যবসা করেছে সেটা নয়, এই কোম্পানি একটি সাম্রাজ্যও গড়ে তুলেছে। ঠিক আছে? তাই বলা হয় এখানে যে ইংল্যান্ডের পক্ষ থেকে এবার বলা হয় যে এই যে এই কোম্পানি শুধুমাত্র আর ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকবে না, এই কোম্পানি ইংল্যান্ডের পক্ষ থেকে ভারতে যে সাম্রাজ্য গড়ে তুলেছে সেই সাম্রাজ্য কিন্তু শাসনও করবে এবার ইংল্যান্ডের পক্ষ থেকে। ঠিক আছে? দেখো ৩টি চার্টার অ্যাক্ট হয়ে গেল, আরেকটি আসবে। আরেকটি কি আসবে দেখো 1853 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট। এটি কিন্তু শেষ চার্টার অ্যাক্ট। ঠিক আছে? প্রশ্ন এভাবে আসতে পারে যে শেষ চার্টার অ্যাক্ট কত খ্রিস্টাব্দে হয়েছিল? সেটা হয়ে যাবে 1853 খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে? দেখো তাহলে দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে কীভাবে যে কোম্পানি ভারতে নিজের দক্ষতা বলে ভারতে সাম্রাজ্য গড়ে তুলল, সেই কোম্পানির অধিকারকে আস্তে আস্তে খর্ব করা হবে। দেখো এবার দেখো এখানে একজনের ছবি আছে। হুম এর নাম, ছবিতে যিনি আছেন তার নাম হচ্ছে রানী ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া আছে। আর তার নাম অনুসারে প্রতিষ্ঠানটি হয়েছিল, তাই প্রতিষ্ঠানটির নাম রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ঠিক আছে? সো এর নাম যদি বলি, এখন নাম হচ্ছে রানী ভিক্টোরিয়া নাম। ঠিক আছে? দেখো এখন পর্যন্ত এই যে 1858, এই 1858 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত ভারত শাসন করছে কোম্পানি। তখনও পর্যন্ত কিন্তু ভারত শাসন করছে কোম্পানি। ঠিক আছে? এই যে তোমরা দেখবে যে 1857 খ্রিস্টাব্দের একটি বিদ্রোহ হবে, সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ যাকে বলা হয়। ঠিক আছে? প্রথম একটি বিরাট আকার বিদ্রোহ যেটা হয়েছিল তার নাম হচ্ছে 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহের পরে ইংল্যান্ড কি করবে? ইংল্যান্ড এবার কিন্তু কোম্পানিকে সরিয়ে দেবে পুরোপুরি। কোম্পানিকে পুরোপুরি সরিয়ে দেবে। দিয়ে এই যে ভারতের যে শাসনভার সেটি কিন্তু নিজের হাতে তুলে নেবে। দেখো সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল? নিশ্চয়ই কোম্পানির যে অত্যাচার সেটি কিন্তু অনেক বেড়ে গেছিলো। এক কথায় এটি ধরে নাও। ঠিক আছে? যে অত্যাচার অনেক বেড়ে গেছিলো, মানুষ বিদ্রোহ করেছিল, সিপাহীরা প্রথম শুরু করেছিল, তাই এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়। তাহলে কোম্পানির যে অত্যাচার সেটি কিন্তু বেড়ে গেছিলো, তাই এই বিদ্রোহ করা হয়েছিল। এবার বিদ্রোহ যখন চরম আকার নিয়ে নিয়েছিল তখন কি করা হয়? তখন আবার সেই পরের বছর নতুন আইন পাশ করা হয় এবং সেই আইনে কিছু ললিপপ দিয়ে দেওয়া হয় ভারতীয়দেরকে। ইংরেজরা এভাবে অনেক ললিপপ দেবে। ঠিক আছে? শুধু অজুহাত দেবে, মানে আশা দেবে, আশা
আশা দেবে যে এটা করে দেবো, ওটা করে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো, এরকম করবে শুধু, ঠিক আছে? সো এখানেও দেখবে একটা ললিপপ দেওয়া হবে, বলবে যে ঠিক আছে, অনেক অত্যাচার হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এবার কিন্তু আমরা তোমাদের যে শাসনের যে ভার, শাসনভার সেটি কিন্তু আর কোম্পানিকে দেবো না, আমরা কোম্পানিকে সরিয়ে ফেলছি, এবার তোমাদেরকে শাসন করব আমরা, ঠিক আছে? এবং সেখানে কিন্তু অনেক প্রতিশ্রুতি দেওয়া হয় যে তোমাদের জন্য, ভারতীয়দের জন্য এটা করা হবে, ওটা করা হবে, অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়, ঠিক আছে? যে আগের মতো আর কুশাসন থাকবে না, কোম্পানিকে আমরা পুরোপুরি সরিয়ে ফেলছি। তাহলে দেখো, এই যে 58 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন আসবে, এই আইনে ভারতের যে শাসনভার সেটি কোম্পানিকে সরিয়ে দিয়ে ইংল্যান্ড সরকার বা ইংল্যান্ড বলতে পারো, এবার কিন্তু ইংল্যান্ড নিজের হাতে নিয়ে নেবে। তাহলে ইংল্যান্ড কিন্তু ভারত শাসন শুরু করছে 1858 খ্রিস্টাব্দ থেকে, ঠিক আছে? এর আগে যে ভারত শাসন হয়েছে সেটি কিন্তু ইংল্যান্ডের একটি কোম্পানি দ্বারা হয়েছে। এই 1858 খ্রিস্টাব্দের পর থেকে কোম্পানিকে সরিয়ে দেওয়া হবে। দেখো, কোম্পানিকে সরিয়ে দেওয়া হবে তার মানে এটা নয় যে কোম্পানির যারা কর্মচারী ছিল বা কোম্পানির আরও যারা উচ্চপদস্থ কর্মচারী ছিল তাদেরকে সবাইকে বলবে যে ঘটি বাড়ি বিক্রি করে বাড়ি যাও। তাদের মাধ্যমে করবে, কিন্তু নাম থাকবে না আর কোম্পানি, ঠিক আছে? তারাই থাকবে, কিন্তু কোম্পানির নামে আর পরিচালিত হবে না শাসন। শাসন কিন্তু সরাসরি ইংল্যান্ডের দ্বারা হবে এবার, ঠিক আছে? তাহলে ইংল্যান্ড এবার নিজের হাতে কিন্তু নিয়ে নিচ্ছে শাসনভার, আর কোম্পানি থাকছে না এখানে। দেখো এখানে কি বলা হবে, এখানে বলা হবে, দেখো, ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে, যেটা লেখা আছে, যেটা বললাম আমি, যে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ইংল্যান্ডের রানী, এখানে রঞ্জ হয়ে গেছে, যাই হোক, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার নিজের হাতে তুলে নেন, ঠিক আছে? কারণ আগে শাসনভার কি ছিল কার উপরে? কোম্পানির উপরে, এখন কিন্তু নিজের হাতে তুলে নিচ্ছে। এবার দেখো, এখানে আমি আরও একটি কথা বলবো, যে এই যে ভারতে ব্রিটিশদের আগে কোম্পানির একজন প্রধান ছিলেন, ঠিক আছে? কোম্পানির প্রধান থাকবেন। এবার দেখো, সেই কোম্পানির যারা প্রধান ছিল তাদের পদমর্যাদা বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে। প্রথমেই ছিল বাংলার গভর্নর, তার নাম চেঞ্জ করে, তার ডেজিগনেশন বা তার পদ চেঞ্জ করে হয়ে গেল বাংলার গভর্নর জেনারেল। তার পদ চেঞ্জ করে হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল। এবার দেখো, এই আইনে তারও পদের উন্নতি করা হবে, তারও পদের নাম চেঞ্জ করা হবে, সেই পদের নাম হবে ভারতের ভাইসরয় এবার, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট আবার হয়ে যায়, যে ভারতের তাহলে প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এখানে লর্ড আমি লাগাই না একটাতেও, ঠিক আছে? সব এই যে ছিল, এই যে ইংরেজ প্রধানরা ছিল, এদের কিন্তু প্রত্যেকের সবার নামের আগে কিন্তু লর্ড থাকবে, দেখবে, লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়ারেন হেস্টিংস, তারপরে লর্ড ক্যানিং, তারপরে লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে? তো এদেরকে লর্ড বলতে কেমনই লাগে, লর্ড অর্থাৎ হচ্ছে ভগবান বা আল্লাহ যাকে বলা হয়, ঠিক আছে? তো ওই অর্থে ব্যবহার করা হয়, ঈশ্বর অর্থে ব্যবহার করা হয়, আল্লাহ অর্থে ব্যবহার করা হয় লর্ড, তারপর ভগবান অর্থে ব্যবহার করা হয়। তো এদেরকে ওরকম বলা হতো, তাহলে এদেরকে লর্ড কেন বলতে যাবো? তাই আমি রাখিনি ওটা, ঠিক আছে? ওটা অসুবিধা নেই, ওটা না রাখলেও চলবে। লর্ড কেন বলতে যাবো এদেরকে, বলো তো, বেকার বেকার, ঠিক আছে? যাই হোক, সো যেটা বলছিলাম আমি, যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন তাহলে? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, যাই হোক, বলে দিলাম আমি। কিন্তু দেখো, এখানে কিন্তু আরেকটি প্রশ্ন হয়ে যায়, যে ক্যানিং তো ছিল ভারতের প্রথম ভাইসরয়, ঠিক আছে? তাহলে শেষ যে গভর্নর জেনারেল তার নাম কী ছিল? কারণ ভারতের গভর্নর জেনারেল সেই পদটি চেঞ্জ করে ভাইসরয় এসেছিল। তাহলে আমরা এখানে যখন দেখলাম যে প্রথম ভাইসরয় কে? ক্যানিং। তাহলে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ক্যানিংই ছিল। কারণ তার থাকাকালীন অবস্থাতেই কিন্তু এই আইনটি আসে এবং তার পদে চেঞ্জ করা হয়, ঠিক আছে? তাহলে শেষ গভর্নর জেনারেল ছিলেন ক্যানিং, এবং যদি বলা হয় যে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, তারও নাম হয়ে যাবে ক্যানিং। বোঝা গেল? চলো দেখো, এবার আরও কিছু আইন আসবে। এবার কিন্তু কোম্পানির জন্য নয়, এবার দেখো ভারতীয়দের জন্য অনেক আইন আসবে, অনেক ললিপপ দেবে, যেটা বললাম না আমি, যে অনেক আশা দেবে ভারতীয়দেরকে, আশা দিয়ে 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 মারবে শুধু। দেখো, আবার নতুন আইন আসে, মরলে মিন্টো সংস্কার আইন, 1909 খ্রিস্টাব্দে, ঠিক আছে? হেডিংটা সবসময় মনে রাখবে, প্রশ্ন এইভাবে আসতে পারে যে মরলে মিন্টো সংস্কার আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1909 খ্রিস্টাব্দে। চলো, এখানে কি বলা হয়, এখানে দেখো, এখানে বলা হয়েছে যে মুসলিমদের জন্য পৃথক ভোটদানের ব্যবস্থা করা হয় এই আইনের মাধ্যমে, যে মুসলিমরা আলাদাভাবে ভোটদান করবে, ঠিক আছে? দেখো, আরও কি বলা হয়, এখানে বলা হচ্ছে যেটা, যে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ প্রথম ভারতীয় আইনি সদস্য হিসেবে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে যোগদান করেন, ঠিক আছে? এই যে ভাইসরয় আমরা পদ বললাম, যে ভারতের প্রধান হচ্ছে ইংরেজদের, ঠিক আছে? তার নিশ্চয়ই একটি থাকবে, সভা থাকবে, তার নিশ্চয়ই একটি কোর্ট থাকবে, তার নিশ্চয়ই একটি দল থাকবে, ঠিক আছে? তার নিশ্চয়ই একটি পরিষদ থাকবে, যে নামেই ডাকো, পরিষদ বলো বেটার হবে, ঠিক আছে? তাহলে তার যে পরিষদ, এতদিন পর্যন্ত তার পরিষদে বা তার কাউন্সিলে ইংরেজরাই থাকতো, কিন্তু এই যে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ প্রথম ভারতীয় আইন বিশেষজ্ঞ হিসেবে, সেই যে পরিষদ, সেই পরিষদে কিন্তু জায়গা পায়, ঠিক আছে? পরিষদের কাজ কী ছিল? পরিষদের কাজ ছিল যে হেড তাকে অ্যাসিস্ট করা, তাকে সাহায্য পরামর্শ করা, ঠিক আছে? পরামর্শ দেওয়া,
মানে এই যে প্রধান ছিল ভাইসরয় ক্যানিং, সে তো আর একা শাসন করবে না, নিশ্চয়ই তার কোন পরিষদ থাকবে, ঠিক আছে? তো সেই যে পরিষদ, সেই পরিষদে এতদিন শুধুমাত্র ইংরেজরাই থাকতো। তাহলে প্রথম ভারতীয় হিসেবে সেই পরিষদে প্রবেশ করেছিল সত্যেন্দ্র প্রসন্ন সিংহ, ঠিক আছে? তাহলে এটা পড়ে নেবে যে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ প্রথম ভারতীয় আইনি সদস্য হিসেবে ভাইসরয়ের কার্যনির্বাহী যে পরিষদ, সেই পরিষদে কিন্তু যোগদান করেন বা প্রবেশ করেন। দেখো, এরপরে আইন আসবে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, ঠিক আছে? কত খ্রিস্টাব্দে আসে? 1919 খ্রিস্টাব্দে আসে। দেখো এখানেও কি বলা হয়, এখানে বলা হয়েছে যে প্রাদেশিক স্তরে প্রথম দ্বৈত শাসন প্রতিষ্ঠিত হয়। দ্বৈত শাসন অর্থাৎ মানে শাসন ব্যবস্থায় দুজনের হস্তক্ষেপ থাকবে, ঠিক আছে? কেন্দ্রে আলাদা থাকবে, তারপর প্রদেশে আলাদা থাকবে, একেই বলা হয় দ্বৈত শাসন। এর আগে কিন্তু আমরা পড়েছিলাম দ্বৈত শাসন অন্য ক্ষেত্রে পড়েছিলাম, সেখানেও কিন্তু দুজনের হস্তক্ষেপ থাকছে শাসন ব্যবস্থায়, ঠিক আছে? একটি পড়েছিলাম কি, নবাব নবাব করবে শাসন, আবার নবাবের সঙ্গে সঙ্গে ইংরেজরাও করবে। কিভাবে করবে মনে পড়ছে? দ্বৈত শাসনের কথা বলেছিলাম যে নবাবের হাতে থাকবে ক্ষমতাহীন দায়িত্ব, ঠিক আছে? নবাব কিন্তু দায়িত্ব পালন করবেন, কিন্তু তার হাতে কিন্তু কোনো ক্ষমতা থাকবেন না, ঠিক আছে? আগে শুধুমাত্র নবাবই শাসন করতেন, কিন্তু সেই যে বক্সারের যুদ্ধে, সেই বক্সারের যুদ্ধের পরে কি হয়ে যায় যে শুধুমাত্র নবাব শাসন করে না, তারপরে কিন্তু ইংরেজরাও চলে আসে, ঠিক আছে? নবাবের হাত থেকে সমস্ত ক্ষমতা নিয়ে নেওয়া হয়, নবাবের হাতে থাকে ক্ষমতাহীন দায়িত্ব। অন্যদিকে ইংরেজদের হাতেও কিন্তু শাসন ব্যবস্থার অনেক যে ক্ষমতা সেটা কিন্তু ছিল, তার হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা, অর্থাৎ কোনো দায়িত্ব ছিল না জনগণের প্রতি, কিন্তু তার হাতে অনেক ক্ষমতা ছিল। তাহলে দেখছো যে যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় দুজনের হস্তক্ষেপ থাকছে এখানে, ঠিক আছে? একজন, যেটা আগে একজনের দ্বারা শাসন ব্যবস্থা হতো, শাসন ব্যবস্থায় কিন্তু একজনের হস্তক্ষেপ ছিল শুধুমাত্র নবাবের, বক্সারের যুদ্ধের পরে সেটি হয়ে যায় নবাবের সঙ্গে সঙ্গে ইংরেজদেরও হস্তক্ষেপ শুরু হয়। যেখানে আমরা যদি গভীরভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে নবাবের হাতে নামে মাত্র ক্ষমতা ছিল, কোনো ক্ষমতাই ছিল না, ঠিক আছে? সব ক্ষমতা ছিল ইংরেজদের হাতে। এই যে শাসন ব্যবস্থার যে দুজনের হস্তক্ষেপ, তাকে বলা হয় দ্বৈত শাসন, ঠিক আছে? সেটি আমরা আগে আলোচনা করেছিলাম। এখানেও বলা হচ্ছে যে প্রাদেশিক স্তরে দ্বৈত শাসন প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ দুইভাবে শাসন করা হবে, ঠিক আছে? তার এখানে বিভিন্ন লিস্ট তৈরি করা হয়ে যায় যে কেন্দ্রে কীরকম লিস্ট থাকবে, সেই লিস্টে কেন্দ্র কাজ করবে, তারপরে প্রদেশের বিভিন্ন লিস্ট তৈরি করা হয়, ঠিক আছে? তারপরে দেখো, এখানে বলা হয় কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা হবে। কেন্দ্রীয় আইনসভা, আইনসভা বলতে গেলে পার্লামেন্ট, যেমন আমাদের পার্লামেন্ট আছে, ঠিক আছে? ঠিক সেরকম কেন্দ্রীয় আইনসভা, আমাদের যেমন কেন্দ্রীয়, আমাদের কিন্তু দেখো এটা আমি ভালো করে আরও বুঝিয়ে দিই যে আমাদেরও কিন্তু এরকম আছে, আমাদের যে প্রত্যেকটা স্টেটে কিন্তু নিজেদের আইনসভা আছে, হুম? যেটাকে বলা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমাদের আছে। আমাদের রাজ্যেরও একটি আইনসভা আছে, হ্যাঁ? যেটি রাজ্যের আইন কানুন সেগুলো সব বিল পাস করে। এবং কেন্দ্রে যদি আমরা দেখতে যাই তাহলে কেন্দ্রেও একটি আইনসভা আছে যার নাম হচ্ছে পার্লামেন্ট আমাদের, ঠিক আছে? এই আইনসভার বিভিন্ন কক্ষ হয়, যেমন আমি যদি পার্লামেন্টের কথা বলি তাহলে পার্লামেন্টের কিন্তু দুটি কক্ষ, একটি হচ্ছে উচ্চ কক্ষ এবং অন্যটি হচ্ছে নিম্ন কক্ষ, ঠিক আছে? উচ্চ কক্ষর নাম হচ্ছে আমাদের রাজ্যসভা পার্লামেন্টের, এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা, ঠিক আছে? তাহলে দেখছো তো, যদি বলা হয় এই লাইনটিরই কথা যদি আমি বলতে চাই যে কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়, এটিকে যদি বোঝানোর জন্য বলি যে আমাদেরও কিন্তু কেন্দ্রীয় যে আইনসভা যে পার্লামেন্ট, সেটাও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট। একটি হয়ে যাচ্ছে উচ্চকক্ষ যার নাম হচ্ছে রাজ্যসভা, আর একটি হয়ে যাচ্ছে নিম্নকক্ষ যার নাম হচ্ছে লোকসভা, ঠিক আছে? এটি আশা করি বুঝতে পারলে লাইনটা যে কি বলতে চাইছে কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট মানে। আইনসভা অর্থাৎ পার্লামেন্ট, ঠিক আছে? কেন্দ্রীয় অর্থাৎ কেন্দ্রে যে পার্লামেন্ট আছে, আমাদের কেন্দ্রে পার্লামেন্ট আছে একটা, ঠিক আছে? দিল্লিতে আছে যেটা, দেখো। এবং আরও কিছু বলা হয় এখানে, এখানে যেটা বলা হয় শেষে যেটা লেখা আছে যে ভারতবর্ষে প্রথম প্রত্যক্ষ নির্বাচন শুরু হয়, ঠিক আছে? নির্বাচন কিন্তু দু রকমের হয়, একটি প্রত্যক্ষ হয়, একটি পরোক্ষ হয়। দেখো আমরা গ্রামের যারা সদস্য আছে, গ্রাম পঞ্চায়েতের সদস্য যারা আছে, বা বলতে পারো যারা এমএলএ আছে, তাদেরকে কিন্তু আমরা সরাসরি ভোট দিই, ঠিক আছে? সরাসরি ভোট দিয়ে কিন্তু আমরা কিন্তু নির্বাচন করি। যখন আমরা ভোট দিই তখন কিন্তু তাদের নাম লেখা থাকে, অর্থাৎ তাদেরকে আমরা সরাসরি কিন্তু নিয়োগ করছি বা নির্বাচন করছি বা বেছে নিচ্ছি সরাসরি কিন্তু, ঠিক আছে? কিন্তু আমাদের দেশের যারা এই রাষ্ট্রপতি, ঠিক আছে? তারাও কিন্তু নির্বাচিত হয়েই আসে, ঠিক আছে? তাদেরকে কিন্তু এমন কেউ নেই যে বলে দিলে হ্যাঁ তুমি রাষ্ট্রপতি হবে, এরকম নয়। তাদেরও কিন্তু নির্বাচন হয়, কিন্তু সেটি কিন্তু আমরাই অংশগ্রহণ করি, কিন্তু পরোক্ষভাবে, ঠিক আছে? কীভাবে পরোক্ষভাবে বলে দিচ্ছি আমি, যে এই যে বললাম গ্রাম পঞ্চায়েতের সদস্য বলো, হুম? বা দেখো তোমাকে আরও সোজা করে বলে দিই, আমি অত দূরে যাবোই না, আমি একটা কথা বলে দিই যে এই যে গ্রাম পঞ্চায়েতের প্রধান যারা থাকে তারা কিন্তু নির্বাচিত হয়, ঠিক আছে? কিন্তু বলো তুমি আমি নির্বাচিত করি না, আমরা পঞ্চায়েতের সদস্যদের নির্বাচিত করি। পঞ্চায়েত যারা সদস্য হবে বা মেম্বার হবে যারা, তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করি। অন্যদিকে পঞ্চায়েতের যে প্রধান সেও কিন্তু নির্বাচিত হয়, সে কিন্তু আমাদের দ্বারা নির্বাচিত হয়, কিন্তু আমরা ডাইরেক্ট তাদেরকে ভোট দিই না।
আমরা যাদেরকে ভোট দিয়ে পাঠাচ্ছি পঞ্চায়েতে, পঞ্চায়েত মেম্বারদেরকে যাদেরকে পাঠাচ্ছি আমরা, তারা কি করে, তারা এবার ভোট দেয়, তারা ভোট দিয়ে কিন্তু সেই প্রধানকে নির্বাচিত করে। ঠিক আছে, তাহলে পরোক্ষভাবে দেখতে গেলে যে আমাদের দ্বারা নির্বাচিত হলো, কারণ দেখো, কারণ প্রধানের পক্ষে যারা ভোট দিল তারা তো আমাদেরই লোক। ঠিক আছে, ধরো এখান থেকে, এই যে ধরো মুরারই পঞ্চায়েত থেকে একজন মেম্বারকে ভোট দেওয়া হলো। ঠিক আছে, সেই মেম্বার কি করবে, সেই মেম্বার যদি জিতে যায় তাহলে নিশ্চয়ই সেই মেম্বারকে তোমরা ইলেক্ট করেছো, তোমরা নির্বাচন করেছো। ঠিক আছে, সেই মেম্বার যা কিছু করবে সেটি কিন্তু জনগণের হয়েও করবে, জনগণের হয়েই করবে, তাই বলা হয় ওদেরকে জনগণের প্রতিনিধি। ঠিক আছে, যা কিছু কাজকর্ম করবে সেটি কিন্তু জনগণের হয়েই করবে। সেই যখন ভোট দিয়ে প্রধানকে নির্বাচিত করছে, তার মানে জনগণ করছে, একটি মানুষই, সেই পঞ্চায়েতের মেম্বার, কিন্তু সেটি হয়ে যাবে জনগণ করছে, ওই এলাকার মানুষ। ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক তেমনই রাষ্ট্রপতিকেও নির্বাচন করা হয়। রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করে, আমরা যাদেরকে পাঠাই। ঠিক আছে, এই যে এমএলএ এমপি যাদেরকে আমরা পাঠাই, তারাই কিন্তু ভোট দেয় রাষ্ট্রপতির পক্ষে। ঠিক আছে, যে কোন মানুষ রাষ্ট্রপতি হবে, এই যে এখন দ্রৌপদী মুর্মু আছে, তাকেও ভোট দিয়ে ইলেক্ট করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, তিনিও নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, কারা করেছে, আমরা করেছি। আমরা কিভাবে করেছি, পরোক্ষভাবে করেছি, প্রত্যক্ষভাবে নয়। ঠিক আছে, আমরা যাদেরকে পাঠিয়েছি তারা ভোট দিয়ে করেছে, তার মানে হিসেব মতো দেখতে গেলে আমরাই করেছি, কারণ যে ভোট দিয়েছে তার ভোটটা হবে আমাদেরই ভোট। ঠিক আছে, যেমন দেখে নাও, আরেকটা কথা বলছি এখানে আমি, যে আমাদের এখানকার যারা যে এমপি আছে, শতাব্দী রায় আছে। ঠিক আছে, তাহলে যখন এই রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন শতাব্দী রায় তো ভোট দেবেন। ঠিক আছে, তাহলে শতাব্দী রায় যে ভোটটা দেবেন সেই ভোটটা এইভাবে দেওয়া হবে, বা এইভাবে এটাকে মান্যতা দেওয়া হবে যে ভোটটা দিল মুরারইয়ের মানুষ। ঠিক আছে, বা আমাদের মুরারই বিধানসভার কথা যদি বলি, যে এখন আছে মোশাররফ হোসেন। ঠিক আছে, তো তিনি যদি ভোট দেন তাহলে সেটা হয়ে যাবে যে মুরারই এলাকার মানুষ ভোট দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল তাহলে? দেখো, এটাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন আর পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন অর্থাৎ আমরা সরাসরি ভোট দিচ্ছি, নাম দেখতে পাচ্ছি, আমরাই ভোট দিচ্ছি সরাসরি একদম ডাইরেক্টলি, যেরকম আমরা পঞ্চায়েতের মেম্বারদেরকে দিই, আমরা এমএলএদেরকে দিই। ঠিক আছে, আর পরোক্ষ হচ্ছে যেমন রাষ্ট্রপতি নির্বাচিত হয় সেরকম পরোক্ষ। দেখো, লাস্ট এটা আজকে শেষ করে দেবো। আরও একটি ভারত শাসন আইন আসে, সেটি আসে 1935 খ্রিস্টাব্দে। দেখো, এখানে কি বলা হয়, এখানে বলে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয় ভারতে। ঠিক আছে, প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্থাৎ, যেমন দেখো, যেমন আমাদের এই পঞ্চায়েত যে আছে, পঞ্চায়েতের কিন্তু একটা নিজস্ব অধিকার আছে, এই অধিকারটিকে বলা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। অর্থাৎ এলাকায় কিন্তু একটি হেড থাকবে। ঠিক আছে, আমাদের যে এলাকা শাসন হচ্ছে সেটা কিন্তু ডাইরেক্টলি একদম যে থেকে শাসন হচ্ছে রাজ্য থেকে, সেরকম নয়, ভাগ আছে। ঠিক আছে, আগে এই অধিকার ছিল না, আগে অধিকার ডাইরেক্ট রাজ্যের যে হেডে থাকতো তার অধিকারে থাকতো। ঠিক আছে, কিন্তু এই যে প্রদেশকে দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রদেশকে দেওয়া হচ্ছে, প্রদেশের ছোটো ছোটো যে ইউনিট আছে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে, যেমন দেখবে, যেমন একটি উদাহরণ দিয়ে দিই যে কীভাবে মানে এই যে স্বায়ত্তশাসন অর্থাৎ এর যদি আক্ষরিক মানে আমি খুঁজতে যাই, তাহলে এর মানে আক্ষরিক যে মানে সেটা হয়ে যাবে মানে নিজের দ্বারা শাসন, মানে নিজের এলাকা নিজেরা শাসন করব। এবার তোমরা ভাবতে পারো যে নিজের এলাকা আমরা কীভাবে নিজেরা শাসন করছি, হয়ে যাচ্ছে এরকম। দেখো কীভাবে, যে এই যে বিভিন্ন ফান্ড আসে, ঠিক আছে, পঞ্চায়েতের আন্ডারে আসে, বুঝতে পারছো? তাহলে পঞ্চায়েতের যদি অধিকার নাই থাকবে তাহলে পঞ্চায়েতের আন্ডারে কেন আসবে? নিশ্চয়ই পঞ্চায়েতকে সেই অধিকারটা দেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন এই যে ঘরবাড়ির বাংলার আবাস যোজনা, যে ঘরবাড়ি, সেগুলোর কিন্তু অনেক ক্ষমতা থাকে পঞ্চায়েতের হাতে। তাহলে দেখো যে একটি গ্রামের যে ইউনিট, একটি ছোট যে ইউনিট, তাকে কিন্তু অধিকার দেওয়া হয়েছে স্বায়ত্তশাসন, অর্থাৎ নিজের এলাকা নিজেরা আমরা শাসন করছি। এবার শাসন বলতে গেলে কিন্তু সেই ইংরেজদের আমলে শাসন, ওই যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে নিয়ে এলে চলবে না, যে হ্যাঁ যা ইচ্ছে তাই করবে, এরকম নয়। ঠিক আছে, আইনের শাসন, আইনের মাধ্যমে শাসন। ঠিক আছে, আমাদের পঞ্চায়েতও শাসন করে আমাদেরকে আইনের মাধ্যমে। ঠিক আছে, দেখবে কোনো ঝামেলা বিবাদ লাগলে সেই পঞ্চায়েত ছুটে আসে, বিভিন্ন যেমন জলের ব্যবস্থা সে পঞ্চায়েতই করে। ঠিক আছে, পঞ্চায়েতের অনেক ক্ষমতা আছে। ঠিক আছে, তো এই যে পঞ্চায়েতের ক্ষমতা, এরকম ক্ষমতাগুলিকে বলা হয় স্বায়ত্তশাসন। ঠিক আছে, প্রাদেশিক স্বায়ত্তশাসন। দেখো, আরও কি বলা হয় এখানে, আরও একটি কথা বলা হয় এখানে, যেটি বলা হচ্ছে যে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত না হয়। যুক্তরাষ্ট্র অর্থাৎ, এখানে আমি আরেকটি কথা বলে দিই তোমাদেরকে, লাইনটা পুরো পড়ে নাও। ঠিক আছে, তারপর বলছি যুক্তরাষ্ট্র ব্যাপারটা কী। যে বলা হচ্ছে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত না হয়। দেখো, তোমরা নাম শুনে তোমরা আমেরিকা, দেখো আমেরিকাকেও অনেক নামে ডাকা হয়, যে ইউএসএ বলা হয়, আমেরিকা বলা হয়, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র বলা হয়। এই যে নাম পেয়ে গেলে যুক্তরাষ্ট্র, তাহলে এই যুক্তরাষ্ট্র কথাটির মানে কি? আমেরিকাকে ইংলিশে বলা হয় ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে, অর্থাৎ আমেরিকা কিন্তু বিভিন্ন রাষ্ট্রের কিন্তু সংযুক্ত একটি রূপ। আমেরিকা কিন্তু কোনো একটি মানে, যেমন আমাদের ধরো ভারতের যেরকম অনেক আছে, স্টেট আছে, অনেক রাজ্য আছে, ঠিক তেমনই আমেরিকাও কিন্তু বিভিন্ন রাজ্য নিয়ে, ছোটো ছোটো রাজ্য নিয়ে কিন্তু গঠিত, তাই ওকে বলা হয় যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে,
কিন্তু ভারতের থেকে অনেক আলাদা। ভারতের যেমন কোনো রাজ্য বলতে পারে না এটা যে আমি কেন্দ্রের আইন মানব না, ঠিক আছে? এটা কিন্তু বলতে পারে না। আমাদের কিন্তু এই যে প্রত্যেকটা স্টেট কিন্তু যে শাসন করছে, সেই স্টেটের উপরে কিন্তু আমাদের কেন্দ্র আছে, ঠিক আছে? কিন্তু আমেরিকাতে আলাদা। সবাই কিন্তু নিজের, নিজের এলাকা শাসন করে, ঠিক আছে? প্রত্যেকটা স্টেট, ঠিক আছে? তাহলে তাদের যুক্তরাষ্ট্র, আমরাও কিন্তু যুক্তরাষ্ট্র। আমরাও কিন্তু যুক্তরাষ্ট্র। তাহলে দেখো আমাদের যুক্তরাষ্ট্র কেন আমরা? যে আমাদেরও তো বিভিন্ন স্টেট আছে। কিন্তু আমাদের কোনো স্টেট কিন্তু বেরিয়ে যেতে পারে না বা কোনো স্টেট নিজের স্বাধীনভাবে কোনো স্বাধীনতা ঘোষণা করতে পারে না। যে মমতা ধরো পরের দিন বলে দিল যে আমার এলাকা আমি এবার নিজে শাসন করব, নিজে দেখে নেব। আমি কিন্তু আর কেন্দ্রকে মানব না। চলবে না। সেখানে কিন্তু সরাসরি রাষ্ট্রপতি কিন্তু করবে, চলে আসবে, যে রাষ্ট্রপতি আইন কিন্তু চলে আসবে সেখানে। রাষ্ট্রপতির শাসন চলে আসবে। ঠিক আছে? এগুলো কিন্তু বলতে পারে না। মমতা এটা বলতে পারবে না যে আমি পরের দিন থেকে আমি নিজের এলাকা নিজে শাসন করে নিজে দেখে নেব। বা মমতা এটা বলতে পারবে না যে আমার এলাকা বাংলাদেশের কাছাকাছি, তাহলে আমি বাংলাদেশের সঙ্গে ঢুকে যাব। যখনই দেখো আমাদের এখানে কিন্তু স্টেট ওয়াইজ ভাগ করা আছে সব কিছু ঠিকই, কিন্তু লিমিটেড ক্ষমতা দেওয়া হয়েছে। ঠিক আছে? মানে কেন্দ্রের হাতে বেশি ক্ষমতা আছে। আমাদের স্টেটের হাতে ক্ষমতা আছে, ঠিক আছে, যে প্রত্যেকটা চিফ মিনিস্টারকে বলা হয় তুমি নিজের ইচ্ছামতো শাসন করো, তোমার অধিকার আছে, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত অধিকার নেই। ঠিক আছে? যে আমাদের বাউন্ডারি, আমাদের পশ্চিমবঙ্গের শাসনভার কার কাছে আছে? শাসনভার আছে চিফ মিনিস্টারের কাছে, ঠিক আছে, মমতার কাছে। তো মমতা এটা বলতে পারে না যে আমি একটু জায়গাটা একটু বাংলাদেশকে দিয়ে দেবো। দেখো, শাসন করছে কে? আন্ডারে কার আছে? মমতার আন্ডারে আছে। কিন্তু মমতা তবুও এটা বলতে পারে না যে আমি আমার একটু জায়গা আমি বাংলাদেশকে দিয়ে দেবো। বাংলাদেশকে ভালো লাগছে, বাংলাদেশকে দিয়ে দেবো। বা বাংলাদেশের কোনো একটা জায়গা আমি নিজে নিয়ে নেবো। এরকম কিন্তু বলতে পারে না। ঠিক আছে? মানে কেন্দ্রের হয়েই শাসন করছে একদিক থেকে দেখতে গেলে। ঠিক আছে? যে কিছু অধিকার ভাগ করা আছে এবং সর্বোচ্চ অধিকার কিন্তু সেই দেওয়া হয়েছে কেন্দ্রকে। তাহলে দেখছো যে একটি স্টেটের ওপরেই কিন্তু, বা একটি স্টেট বলবো না, আমাদের যে যতগুলো রাজ্য আছে সেই রাজ্যগুলির ওপরেই কিন্তু আমাদের কেন্দ্র বসে আছে। ঠিক আছে? একই রাজ্যে, আমাদের এই রাজ্যের কথাই বলো না, এই রাজ্যেই যেমন আমাদের রাজ্যের একটি শাসন আছে, ঠিক তেমনই আমাদের রাজ্যের ওপরে কেন্দ্রেরও আমাদের রাজ্যের ওপরেই শাসন আছে। ঠিক আছে? কিন্তু ওই আমেরিকার ক্ষেত্রে আলাদা। আমেরিকাতে একটিই শাসন। আমেরিকাতে শাসন থাকবে সেই যে আছে, সেই যে স্টেট আছে বা রাজ্য আছে। ১ মিনিট কল করছি, একটু কেটে দিই আমি। কল চলে এলো, বাদ দাও এটা। তো আমি যেটা বলছিলাম যে আমাদের এখানে যে রাজ্য আছে সেই রাজ্যই কিন্তু শাসন করে এরকম নয়। কিন্তু আমেরিকাতে সেই রাজ্যের যাবতীয় ক্ষমতা কিন্তু সেই রাজ্যের ওপরেই ন্যস্ত। ঠিক আছে? কিন্তু আমাদের রাজ্যের যাবতীয় ক্ষমতা আমাদের রাজ্যের হাতেই শুধু আছে সেটা নয়, কেন্দ্রের হাতেও আছে। ঠিক আছে? সো এই যে এক কথায় এই যে বিভিন্ন মানে প্রদেশ নিয়ে বা বিভিন্ন রাজ্য নিয়ে যে একটি দেশ, সেই দেশটিকেই বলা হয় যুক্তরাষ্ট্র। খুব ছোট করে যদি বুঝতে চাও তাহলে এটা বুঝে নাও যে আমাদের দেশও একটি যুক্তরাষ্ট্র। কারণ বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে কিন্তু তৈরি। বিভিন্ন রাষ্ট্র বলতে গেলে সেই এইগুলোকেই ধরো, এই রাজ্যগুলোকে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র। তাই বলা হচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন রাজ্যকে নিয়ে গঠিত আমাদের যে ভারতবর্ষ, সেই দেশ। ঠিক আছে? সো আজকের ক্লাস এটাই ছিল। এতদূর পর্যন্তই ছিল। পরের দিন দেখা যাক কি করব। হুম পরের দিন আশা করি এই অধ্যায় শেষ করে দেবো। Yes, sir. রেকর্ডিংটা বন্ধ করে দিই আমি। রেকর্ডিং হয়ে গেল, ওদের ভাগ্য ভালো। দিয়ে দেবো ওদেরকে আমি, দেখি। Oh.